স্যার লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমি তো লিংক পাইনি। স্যার দিচ্ছি স্যার। ওকে, সবাই কি আসছে নাকি তোমরা? আমার ছাত্ররা কেউ আসছো? ছাত্রছাত্রীরা? মাত্র 9টা বাজছে তো, হয়তো এখনো ক্লাসের মধ্যে এখানে একই অবস্থা। কি ঘুমাচ্ছে সবাই? স্টুডেন্ট কেউ এসেছো? বা কেউ কি আমাকে মানে শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, আমার ছাত্রছাত্রীরা কেউ আসছে কিনা এটা দেখতে পেলাম না। যদি থাকো তাহলে একটু কমেন্ট করো। স্টুডেন্টরা সবাই কেমন আছো? ছাত্র কি জানো? আচ্ছা, স্টুডেন্ট কি কম আসছে নাকি এখন? কিছুক্ষণ কি ওয়েট করবো? স্যার শুরু করে দিতে পারেন, স্টুডেন্টরা এসে পড়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ছাত্রীরা তো আমাকে চিনোই, আর যারা এমনিতে অন্য মেডিকেল কলেজে তাদের একটু পরিচয় দিই। আমার নাম হচ্ছে ডাক্তার এফ মোহাম্মদ শফিকুল আলম। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছিলাম, সেখানেও পরে আবার এমফিল করেছি ফার্মাকোলজিতে। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে আছি এবং বিভাগীয় প্রধান ফার্মাকোলজি বিভাগ, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল। তো আজকে যে টপিকসটা তোমাদের নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে পালমোনারি ফার্মাকোলজি, আর যদি খুব সহজ ভাষায় বলি তাহলে রেসপিরেটরি ফার্মাকোলজি। এখন রেসপিরেটরি ফার্মাকোলজি বলতে তোমাদের কতটুকু কি ধারণা আছে সেটা তো যদি সেটা নিয়ে একটু আলাপ করার। এখন দেখো, পালমোনারি ফার্মাকোলজি বা রেসপিরেটরি ফার্মাকোলজি মানে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি যে লাংস এর জন্য কোনো ট্রিটমেন্ট বা ড্রাগ দেওয়া। এটা ডিজিজটা হতে হবে লাংয়ে, এমন না যে লাংস দিয়ে আমি কোনো ওষুধ দিলাম কিন্তু ডিজিজটা অন্য জায়গা, তাহলে হবে না। যেমন অ্যানেস্থেসিয়া ড্রাগ আমরা দেই হয়তো ইনহেলেশন দিতে, বাট এটা সাইড অফ অ্যাকশন হচ্ছে ব্রেন, তো এটা পালমোনারি ফার্মাকোলজির মধ্যে ইনক্লুড হবে। তাহলে পালমোনারি ফার্মাকোলজি কি জিনিস? জিনিসটা হচ্ছে কনসার্নস আন্ডারস্ট্যান্ডিং ফার্মাকোলজিক্যাল থেরাপি অফ পালমোনারি ডিজিজেস, how drugs act on lung and effects of drugs on the airways. লাং ডিজিজ নিয়ে বা লাংয়ে যে ডিজিজ গুলো থাকে সেটার জন্য যে ড্রাগ গুলো, যেটা এনি রুট হতে পারে, এটা ইনহেলেশন হতে পারে, ওরাল হতে পারে, ইনজেকশন হতে পারে, যে কোনো রুটে দিই না কেন লাং ডিজিজের জন্য যা দেওয়া হবে সেটাই ফার্মাকোলজি মানে ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে ইনক্লুডেড হবে। হ্যাঁ, আচ্ছা, এখন লাং ডিজিজ তো অনেক রকম আছে। লাং ডিজিজ তো অনেক রকম, তোমার অবস্ট্রাকশন, রেস্ট্রিকটিভ সবকিছুই আছে।
এখন যদি আমরা চিন্তা করি যে লাং ডিজিজ গুলোকে ভাগ করি, যে কিছু আছে অবস্ট্রাকশন যেখানে তোমার ব্রঙ্কিয়াল মাসেলটা, ব্রঙ্কিয়াল এয়ারওয়েটা ন্যারোইং হয়ে যায়। এছাড়া হতে পারে রেস্ট্রিকশন, যেখানে লাংটা এক্সপ্যান্ড করতে পারে। এছাড়া হতে পারে পালমোনারি ভেসেলস এর কোনো ভাস্কুলেচারের প্রবলেম, যেমন পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি এমবোলিজম, এগুলো লাং। আর সবচেয়ে যেটা আমাদের দেশে বা গ্লোবাল আরেকটা আছে, সেটা হচ্ছে ইনফেকশন, এনি কাইন্ড অফ ইনফেকশন। এই বর্তমানে যে করোনা ভাইরাস, সেটাও পালমোনারি ইনফেকশনেরই একটা ডিজিজ, তাই না? তো আলটিমেটলি যেটা হচ্ছে যে যদি আমি ইনফেকশনটাকে আউট করি, যে টিউবারকুলোসিস, নিউমোনিয়া, এগুলো যদি আমি বাদ দিই, তাহলে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন লাং ডিজিজের মধ্যে। হ্যাঁ, বাকি যেগুলো সেগুলো খুবই কম, রেস্ট্রিকটিভ পালমোনারি ভাস্কুলার ভেসেলস ডিজিজ যেগুলো। অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যদি এখন যেহেতু ইনফেকশন আলাদা একটা চ্যাপ্টার, এবং লাং এর যে আইসোলেট চিন্তা করি যে জাস্ট লাং এর ডিজিজের জন্য, সেই ক্ষেত্রে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেটা হচ্ছে অ্যাজমা এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই দুটাই হচ্ছে মোস্ট কমন পালমোনারি ডিজিজ ওয়ার্ল্ড ওয়াইড। এই সেজন্যই বেসিক্যালি তোমাদের এই গ্র্যাজুয়েট লেভেলে প্রফেশনাল এক্সামে আমরা রেসপিরেটরি ফার্মাকোলজি যাই বলি না কেন, যা বেসিক্যালি আমরা এই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজকে টার্গেট করে তোমাদেরকে আমরা পড়াই, এবং এগুলাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল, নিজের ফ্যামিলিতে অনেকেরই এই ধরনের রোগ থাকে, এদের ইম্পর্টেন্ট, সেজন্য আমরা এটার উপরে জোর দিই। সেজন্য আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এছাড়া পালমোনারি ফার্মাকোলজিতে আরো আছে, যেমন অ্যান্টিটাসিড, কাফ সিরাপ, সেগুলো আমাদের আসলে সেগুলো খুবই রেমেডির মতো, মানে ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে ওটা আমরা অতটা জোর দিই না, পরীক্ষার জন্য হয়তো দু একটা নাম জিজ্ঞেস করা যেতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমাটা দিয়ে আমি শুরু করি। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আসলে বেসিক্যালি আমরা এটাতে এই লেকচারের পরে আমাদের ক্লাসটা যে অবজেক্টিভ, এই ক্লাসটা করে আলটিমেটলি আমরা কি জানবো, কি শিখতে পারবো কিছুটা, সেটা নিয়ে একটু আলাপ। আমরা প্রথমে আলাপ করবো হোয়াট ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা, and then types and etiology of asthma plus sign symptoms, এবং কি কি ট্রিগারিং ফ্যাক্টর আছে ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য সেগুলো। দেন প্যাথোফিজিওলজি অফ অ্যাজমা, যেটা ভেরি ইম্পর্টেন্ট, এবং প্যাথোফিজিওলজি নিয়ে আমি একটু বেশি আলাপ করবো, বিকজ প্যাথোফিজিওলজি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে ড্রাগ শুধু না, ড্রাগ ট্রিটমেন্ট সবকিছুই সুন্দর বুঝতে পারবে। আদারওয়াইজ মুখস্থের মতো গদ কথা ট্রিটমেন্ট শুরু করবা, এবং সেই ক্ষেত্রে পেশেন্টের বেনিফিট অতটা হবে না। সেজন্য প্যাথোফিজিওলজিটা নিয়ে আমি একটু আলাপ করব, সেটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু শুনবা ভালো করে। এছাড়া এরপরে যেটা করবো যে অ্যাপ্রোচেস টু ট্রিটমেন্ট, আমরা ট্রিটমেন্টের অ্যাপ্রোচটা কি নেই, প্লাস ফার্মাকোথেরাপি, যেটা হলো আসলে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ এ ফার্মাকোলজিস্ট। এন্ড দেন ট্রিটমেন্ট প্ল্যান এন্ড ড্রাগ ডেলিভারি সিস্টেম, কিভাবে ড্রাগ দেই। আর ট্রিটমেন্ট প্ল্যানটা হচ্ছে বেসিক্যালি যখন সবগুলো ড্রাগ করানো হয়ে যাবে, তখন কোন স্টেজে কি ড্রাগ দিব সেগুলো নিতে আলাপ। আচ্ছা, এর মধ্যে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করো, আমি দেখবো, যদি অ্যান্সার সম্ভব হয় আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, এখন আসো একটু রেস্ট নিলাম। ব্রঙ্কিয়াল অ্যাজমা, প্রথমে হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রিভ্যালেন্সটা নিয়ে একটু দেখি। প্রিভ্যালেন্স মানে হচ্ছে আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড কিরকম অ্যাজমার পেশেন্ট আছে। এখন ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রিভ্যালেন্স কিন্তু ভেরি হাই, এবং এটা দিনে দিনে বাড়ছে। বাড়ার কারণ কি? অনেক কারণই হতে পারে। বেসিক্যালি আমরা এখন যে পরিমাণ যে ধারণা নিয়ে আছি, সেটা
ব্রঙ্কিয়াল অ্যাজমার প্রিভ্যালেন্স যদি আমি এই ম্যাপটা দেখে চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইড একটা ম্যাপ, তাহলে দেখতে পাচ্ছ যে অলমোস্ট 12 মোর দেন 10% তোমার হচ্ছে বেশি হচ্ছে অস্ট্রেলিয়া এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলোতে বেশি। এরপরে যেটা যদি বলি 8 to 10% বা একটু কম 6 to 8% এর মধ্যে আছে কানাডা, আফ্রিকা, এই ধরনের দেশগুলোতে। আমাদের সাবকন্টিনেন্ট যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেখানে ডাটাতে দেখা যাচ্ছে একটু কম 6% এর মতো, কিন্তু এটা আসলে কারণ ঠিক বলা যায় না, কারণ আমরা পেশেন্ট তো পাই। এটা হতে পারে যে আমাদের এখানে রিপোর্টিং একটু আন্ডার রিপোর্টিং হয়, অনেকে রিপোর্ট করতে পারে না, সেই কারণে হতে পারে। অ্যাজমাটা কেন এই স্ক্যান্ডিনেভিয়ান বা ডেভেলপ কান্ট্রিতে বেশি হয়, এগুলো নিয়ে কিছু হাইপোথিসিস আছে। যেমন একটা হচ্ছে হাইজিন হাইপোথিসিস। যারা অতিরিক্ত হাইজিনে বড় হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশন, যেহেতু রিপিটেড ইনফেকশন কম হয় এদের, এই আলটিমেটলি এদের নন কমিউনিকেবল বা নন ইনফেকশন যে ডিজিজ গুলো থাকে, এই অ্যাজমা, এগুলো বেড়ে যায়। এবং আরবানাইজেশনেরও এটাই একটা প্রভাব, যে প্লাস পলিউশন। যারা দেখা যায় যে গ্রামে বড় হয়, তো অনেক ঘোরাফেরা করে, খেলে মাটির মধ্যে মানে খেলাধুলা করে, তাদের এই অ্যাজমা প্রিভ্যালেন্স কম দেখা যায়। কিন্তু যারা শহরে বাস করে তাদের মধ্যে এই ধরনের অ্যাজমার প্রিভ্যালেন্সটা বেশি। এগুলো একটা হাইপোথিসিস আছে, যে হাইজিন হাইপোথিসিস। যাই হোক, কিন্তু বেসিক্যালি আমাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমাদের বর্তমানে যে বাংলাদেশে যে প্রেক্ষাপটে অ্যাজমা পেশেন্ট অনেক ধীরে ধীরে বাড়ছে, অনেক বেশি। আচ্ছা, এখন আসলে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা কি জিনিস? Bronchial asthma, definition যদি বলি, it is a syndrome characterized by inflammation and hyperresponsiveness of tracheobronchial tube, resulting in reversible narrowing of air tubes, mucosal edema and mucosal plaque. এখানে সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দুটো যদি ইম্পর্টেন্ট ওয়ার্ড চিন্তা করি, এখানে কি ওয়ার্ড, একটা হচ্ছে ইনফ্ল্যামেশন, এয়ারওয়ে ইনফ্ল্যামেশন এন্ড হাইপাররেসপন্সিভনেস, এই একটা টার্ম, আর একটা হচ্ছে রিভার্সেবল, এটা রিভার্স করে। এই ইনফ্ল্যামেশন এবং রেসপন্সিভ, হাইপার রেসপন্সিভ যেটা হয়, সেটা যদি আবার চলে যায় তখন আবার ন্যারোইংটা আবার রিভার্স করে। এটা স্পন্টেনিয়াসও হতে পারে, আবার ড্রাগ দিয়েও করা, বা এটি রিভার্স। এখানে ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে একটু ধারণা দিচ্ছি, সিওপিডি যেটা আমরা বললাম সেটা আবার ইরিভার্সিবল, সেখানে সেটা ক্রনিক বা অবস্ট্রাকটিভ এবং প্রোগ্রেসিভ। এটা মানে ন্যারোইংটা হয়তো কিছুটা রিভার্স করে, বাট not as a bronchial asthma. আচ্ছা, এখন আসলে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট গুলো সাধারণত কি সিম্পটম নিয়ে আসে? সিম্পটম তোমরা যারা অ্যাজমার আত্মীয় স্বজন অনেকের জন্য থাকতে পারে, বা যারা পেশেন্ট ওয়ার্ডে গিয়ে দেখেছো, পেশেন্ট বেসিক্যালি সিম্পটম করে হুইজিং, ডিসনিয়া, শ্বাসকষ্ট হবে এবং একটা হুইজিং, বাঁশির মতো শব্দ হতে থাকে। বিকজ তোমরা জানো যে বাঁশিতে যে একটা যদি চোঙা থাকে, একটা মাথা সরু আর একটা মাথা মোটা, তাহলে যখন ফু দেওয়া হয় তখন একটা সাউন্ড। এখানেও সেম ঘটনাই ঘটে, যখন আমাদের লোয়ার যে রেসপিরেটরি যে ট্র্যাকটা আছে, এয়ারওয়ে, সেটা যখন ন্যারোইং হয়ে যায়, তখন আপার যে ট্র্যাকটা থাকে ওয়াইড ট্রাকিয়া, সেখান থেকে যখন চিকন জায়গা থেকে, ন্যারো জায়গা থেকে ওয়াইড জায়গাতে বাতাস আসে, তখন একটা সাউন্ড হয়, হুইজিং, এক্সপিরেটরি। এছাড়া থাকে কাফ, পেশেন্টের কাফ থাকে কিছুটা, এবং এই তিনটা কারণে পেশেন্টের যেটা হয় লিমিটেশন অফ অ্যাক্টিভিটি, তাদের কাজকর্ম অনেকটা হ্যাম্পার হয় যখন অ্যাটাকটা থাকে। ইনবিটিং অ্যাটাক ভালো। আচ্ছা, এখন আসো আমরা টাইপসটা একটু দেখি। মানে ইটিওলজিক্যালি আমরা বেসিক্যালি এটা ব্রঙ্কিয়াল অ্যাজমার টাইপসটা ক্লাসিফাই করা যেতে পারে। এটা ভাবে ক্লিন কাট কোনো জায়গায় নাই, জাস্ট ধারণা। নরমালি এটা ভ্যারিয়েন্ট বলা হয়, বিভিন্ন রকম ভ্যারিয়েন্টের আছে। তো মোস্ট যেটা কমন সেটা হচ্ছে অ্যালার্জিক অর অ্যাটোপিক অ্যাজমা, যেটা বেসিক্যালি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং আমরা পেশেন্ট এগুলাই বেশি পাই, অ্যালার্জিক অর অ্যাটোপিক অ্যাজমা। কারণ কারো যদি অ্যালার্জি থাকে, তাদের যেরকম অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে, সেই একই সিম্পটম অ্যালার্জিক অ্যাজমা নিয়েও প্রেজেন্ট করতে পারে, মোস্ট কমন। এবং এটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রফেশনাল এক্সাম বলো আর ট্রিটমেন্ট পারপোজ, সব আমরা এই অ্যালার্জিক অ্যাজমাকে টার্গেট করেই করি। এবং আমার পরবর্তী যে প্যাথোফিজিওলজি বা যাই হোক না কেন, সেগুলো আমি শুধু অ্যালার্জিক অ্যাজমা বা যেটা মোস্ট কমন সেটা নিয়ে আমি আলাপ, মানে এই ডিসকাশনটা করব। বাকি যে ভ্যারিয়েন্ট যেগুলো আছে, ধরো ড্রাগ ইনডিউসড অ্যাজমা,
যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, এটাও অ্যাজমা অ্যাটাক বাড়িয়ে দেয়। এবং এটার মেকানিজমটা অটোকয়েডসে যখন করবা তখন দেখে নিবা। এটা ভেরি ইম্পর্টেন্ট। কেন বাড়ায় এটা আমরা পরীক্ষা খুব জিজ্ঞেস করি যে এনএসআই কেন ব্রঙ্কিয়াল অ্যাজমা বাড়িয়ে দেয়, সো দ্যাট ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এটা কন্ট্রাইন্ডিকেটেড, অ্যাসপিরিন বিশেষ করে, অথবা বিটা ব্লকার, এটাও তোমার কন্ট্রাইন্ডিকেটেড বিকজ এটা অ্যাজমাতে বাড়িয়ে দেয়। তো এনএসআই বিটা ব্লকার এটা কেন বাড়ে এটা আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা জিজ্ঞেস করি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা অটোকয়েডসে যখন করবা এনএসআই রেকর্ড করে। তারপর আছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। এক্সারসাইজ করলে যেটা হয় যে আমাদের হাইপার ভেন্টিলেশন, শ্বাসটা বেড়ে যায়। সো দ্যাট যেটা হয় আমাদের এয়ারটা তখন এয়ারের যে এয়ারওয়েতে যে তোমার ফ্লুইড থাকে সেটা এভাপোরেট হয়ে যায় এবং ড্রাইনেস হয়ে যায়, এবং ওইটা একটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে কারো কারো ক্ষেত্রে, যে তখন ন্যারোইং হয়ে যায়। নট অ্যালার্জি, মানে কোনো অ্যালার্জি কোনো ইয়ে নেই। অনেকে হয়তো বলতে পারে যে আমি পার্কে হাঁটতে যাই, বা হাঁটতে গেলে আমার বা দৌড়াতে যাই তখন আমার টুন পাই, সেটা অ্যালার্জি হতে পারে, না হতে পারে, ওটা মোস্ট প্রবাবলি এক্সারসাইজ ইনডিউসড। কারণ এক্সারসাইজ করলে যখন হাইপার ভেন্টিলেশন হয় তখন ফ্লুইড চলে গিয়ে ডিহাইড্রেশন হয়, তখন ড্রাই হয়ে যায় এয়ারওয়েটা, তখন অ্যাজমাটা হতে পারে। আর হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। কাফ ভেরিয়েন্ট অ্যাজমাটা হচ্ছে যে পেশেন্টের শ্বাসকষ্ট থাকে না, কিন্তু কোনো হুইলিংও থাকে না, শুধু কাফ থাকে। এটাও কারো কারোটা ভ্যারিয়েন্ট। আর হচ্ছে অকুপেশনাল অ্যাজমা। এটা আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিয়াল যুগে আমরা প্রচুর পেশেন্ট পাওয়া যায় যারা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম ডাস্ট, যারা ফ্যাব্রিক্সে কাজ করে, তুলা এদের এখানে যারা কাজ করে তাদের অকুপেশনাল অ্যাজমা হতেই পারে। তো আমি এই ড্রাগ ইনডিউসড অ্যাজমা তো ট্রিটমেন্ট আলাদা কিছু নেই, ড্রাগ বন্ধ করে দিলেই ঠিক হয়ে যাবে। আর এক্সারসাইজ ইনডিউসড কাফ ভেরিয়েন্ট অকুপেশনাল, এগুলো মেডিসিনের ব্যাপার, যেটা তোমাদের ট্রিটমেন্ট বা এগুলো একটা ছোটখাটো মানে কিছুটা ভ্যারিয়েশন আছে, একই ড্রাগ একটু ভ্যারিয়েশন থাকে। তো এটা আসলে এভাবে ডিসকাস করার এখন এখানে তোমাদের কমপ্লিট পরীক্ষার জন্য প্রয়োজন নেই। অ্যালার্জি এবং যেটা আছে সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলের কেউ আসছে নাকি? ও ওকে, সৌরভ, ওকে ফাইন। ঠিক আছে, অনেকেই আছে দেখছি। ঠিক আছে, শুনো, আর তোমরা তো আস্তে আস্তে এগুলো যদি না পড়ে তাহলে তো ভুলে যাবে, যেন যখন ক্লাসগুলো করে একটু শুনো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসলে ট্রিগারিং ফ্যাক্টর। তো অনেকেই জানো, যারা বেশিরভাগই আমাদের এখন অনেকের ফ্যামিলিতে অনেকে থাকে আত্মীয়জনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, যে ঠিকই কি মানে কি কি কারণে অ্যাজমা বেড়ে যায় তোমরা নিজেরা জানো। কোথাও ধুলাবালি ঝাড়তে গেলেই অ্যাজমা বেড়ে যায়, যে অ্যাজমা অ্যাটাক হয় ধুলাবালি ঝাড়লে, অথবা যারা পেট পালে, তোমার হচ্ছে বিড়াল বা ইয়েগুলো, ওদের থেকে হতে পারে। ফেদার, পাখি যারা পালে পাখির ফেদারে হতে পারে। সার্টেন ফুডস, এটা হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকেরই কার যে কোন ফুডে হয় এটা কোনো ঠিক নাই। দেখা যায় কারো বাদামে হয়, কারো বেগুনে হয়, কারো মাংস হয়, এটা ঠিক নাই। কার যে কোন অ্যালার্জি হয় এটা জেনেটিক্যালি একটা প্রিডিসপোজিশন মানে থাকে, কারো কারো ক্ষেত্রে কারো কোনো অ্যালার্জি। সেটা আইডেন্টিফাই করাটা ভেরি ডিফিকাল্ট। সেটা আসলে একদম চাইল্ডহুড সারা বাচ্চাদের ইনফ্যান্ট বা 5 ইয়ার্স 6 ইয়ার্স পর্যন্ত হয়তো কিছুটা টেস্ট আছে আর করা যায়, কিন্তু এরপরে এটা করা যায়। আর সিগারেট স্মোকিং অবশ্যই, এবং যেটা যদিও সিওপিডি বেশি করে, বাট অ্যাজমার ক্ষেত্রে যাদের অ্যাজমা থাকে তাদের স্মোকিং এ এটা বেড়ে যায়। সুতরাং নট লাইক যে সিওপিডি তে শুধুমাত্র আমি বলবো যে স্মোক করবেন না, অ্যাজমাটিকে আমি স্মোক করতে না করবো, সেটা ঠিক হবে না। হ্যাঁ, লাইট চলে গেল।
এখন আসো প্যাথোফিজিওলজি, যেটা আমি বলেছিলাম প্যাথোফিজিওলজিটা যত ভালো বুঝতে পারবা তত তোমার ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা হেল্প করবে, পেশেন্টেরও বেনিফিট দিবে। আলটিমেটলি ট্রিটমেন্টের আমাদের শেখার উদ্দেশ্য পেশেন্টকে বেনিফিট দেওয়া। প্যাথোফিজিওলজির মূল যদি একটা কি ওয়ার্ড বলতে হয় সেটা হচ্ছে এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি বা এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। এটা জিনিসটা কি, এটা সবার থাকে না, নরমাল ইন্ডিভিজুয়ালের এটা থাকবে না। The tendency for airways to narrow excessively in response to triggers that have little or no effect in normal individual. এর মানে নরমাল ইন্ডিভিজুয়ালের এটা কোনো রেসপন্স হবে না, তাদের ওই ডাস্টে কিছুই হবে না, তাদের ওই কোলনে কিছু হবে না। কিন্তু যার টেন্ডেন্সি থাকবে এই ধরনের রেসপন্স করার, এক্সেসিভ হাইপার বেশি রেসপন্স করার, তাদের এই অ্যাজমার মতো সিমটম প্রেজেন্ট করতে পারে। Inhalation of an allergen into the airway is followed by an early and late phase bronchoconstrictor response. মানে আলটিমেটলি অ্যালার্জেনটা যখন এয়ারওয়েতে ইনফ্লামেশন হয়, মানে এন্ট্রি হয়, তখন দুইটা ধাপে, প্রথমে আর্লি এবং পরে লেট ফেজে দুইটা রেসপন্স হয়। এই রেসপন্সের কারণেই এই সিমটম, এই সাইন যা পাওয়া যায় এবং যে ক্ষতি সেগুলো সব এই রেসপন্সে পাওয়া যায়। এই ছবিটা দেখো প্যাথোফিজিওলজি, এটাতে প্রথমে আমি শুরু করি, ধরো অ্যালার্জেন। আমাদের বডিতে যখন একটা পেশেন্টের ক্ষেত্রে একটা প্রথম যখন অ্যালার্জেনটা ঢুকে এয়ারওয়ে দিয়ে বা যে কার্পোজে হোক, যেটা এয়ারওয়ে হতে পারে, সেটা খাবারের মাধ্যমে হতে পারে, যে হোক, অ্যালার্জেনটা যখন এন্ট্রি হয়, যারা অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল বা অ্যালার্জিক ইন্ডিভিজুয়াল, তাদের বডিতে ওই অ্যালার্জির কারণে আইজিই, ইমিউনোগ্লোবুলিন ই প্রোডাকশন খুব বেড়ে যায়। এখন এই যে ইমিউনোগ্লোবুলিন ই যখন প্রোডাকশনটা বেড়ে যায়, তখন একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয় এবং যেটা হয় আইজিইটা মাস্ট সেলের সাথে বাইন্ড হয়ে যায়। মাস্ট, এটা কোন টাইপ হাইপার সেন্সিটিভিটি দেখি তো একদিন কমেন্টে করবো। এই যে হাইপার সেন্সিটিভিটি যে রিঅ্যাকশনটা হয় অ্যালার্জি, এটা কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি কেউ দেখি পারো কিনা, ইমিউনোলজিতে পড়ানোর কথা অলরেডি বা প্যাথোলজিতে, যদি কেউ পারো লিখতে পারো। আচ্ছা, যেটা হচ্ছে যে এই যে আইজিইটা বাইন্ড হয়ে থাকলো মাস্ট সেলে, এই মাস্ট সেলে বাইন্ড হয়ে থাকবে, পরবর্তীতে যখন সেকেন্ড এক্সপোজার বা তারপরে থার্ড ফোর্থ যত এক্সপোজার হবে, এই অ্যালার্জেনটা যখন এন্ট্রি হবে মাস্ট সেলের সাথে, ওই মাস্ট সেলের সাথে যে আইজিটা বাইন্ড হয়েছিল তার সাথে অ্যালার্জিটা বাইন্ড করবে। বাইন্ড করার পর যেটা হবে, মাস্ট সেলটা তখন রিগ্র্যানুলেশন, মানে এই যে ভিতরে যে গ্র্যানুলস গুলো থাকে এগুলো সবই বিভিন্ন রকম কেমিক্যাল মিডিয়েটসে ভরা থাকে। এই কেমিক্যাল মিডিয়েটরস গুলো তখন বের হয়ে এই কেমিক্যাল মিডিয়েটরসটা প্রথমে যেটা আর্লি রেসপন্স, সেটা হচ্ছে এই মাস্ট সেল ভেঙে যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো বের হয়, সেটা হচ্ছে ফার্স্ট রেসপন্স করে, সেটা কিছুটা উইজিং, কিছুটা ন্যারোইং করে। এরপরে যেটা হয়, এই কেমিক্যাল মিডিয়েটরস গুলো পরবর্তীতে আরো ইউজিনোফিল এবং নিউট্রোফিলকে আরো অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাক্ট করার পরে তখন নিউট্রোফিল এবং ইউজিনোফিল থেকে আরো নতুন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হতে থাকে। আলটিমেটলি এই হোল সিনারিও যেটা এয়ারওয়েতে হয়, সেগুলো এই কেমিক্যাল সাবস্টেন্স গুলো করে। এই কেমিক্যাল সাবস্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো রিলিজ হয় সেগুলো হচ্ছে হিস্টামিন, তারপর হচ্ছে লিওকোট্রায়েন্স, D4, C4, B4 যেগুলো আছে, D4 টাই মোর ইম্পর্টেন্ট। হিস্টামিন, লিওকোট্রায়েন্স, প্রোস্টাগ্ল্যান্ডিন, D2, এছাড়া আছে কিছু ভ্যাজো অ্যাক্টিভ সাবস্টেন্স, এগুলো বেসিক্যালি রিলিজ হয়। আরো অনেক রকম সাইটোকাইন রিলিজ হয়। এখন এই যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো, যে সাইটোকাইন গুলো রিলিজ হচ্ছে, কেমোকাইন্স, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে পটেন্ট হচ্ছে লিউকোট্রিয়েন্স। লিউকোট্রিয়েন্স অলমোস্ট ধরা হয় যে 1000 টাইম মোর পটেন্ট দেন হিস্টামিন ইন কজিং ব্রঙ্কোকনস্ট্রিকশন। সো লিউকোট্রিয়েন্সটা সবচেয়ে মোস্ট পটেন্ট এই অ্যালার্জিক এই যে কেমোকাইন্স গুলো রিলিজ হয় তার মধ্যে। এছাড়া হিস্টামিনও করে, হিস্টামিনও ব্রঙ্কোকনস্ট্রিকশন এবং এই যে মিউকোসালফার এগুলো করে। আচ্ছা, এই সাবস্টেন্স গুলো যখন রিলিজ হয় কি করে? প্রথম কথা হচ্ছে, এটা যখন নার্ভকে, সেন্সরি নার্ভ গুলোকে ইরিটেশন করে, সেখান থেকে কোলিনার্জিক একটা ড্রাইভ হয়, সেটা ব্রঙ্কোকনস্ট্রিকশন করে এই মাস্কারিন রিসেপ্টরের মাধ্যমে, অ্যাসিটাইলকোলাইন। আর কি হয়? কোলিনার্জিক রিফ্লেক্সের মাধ্যমে। আর কি হয়? এখান থেকে ওই যে ভ্যাজোঅ্যাক্টিভ সাবস্টেন্স, হিস্টামিন, এগুলো সব মিলে কি করে? প্লাজমা লিকেজ করে। লিকেজ করলে এই লিকেজটা গিয়ে আলটিমেটলি মিউকোসাল ইডিমা হয়। মিউকোসাল ইডিমা হয়ে এটার ভিতরে তখন পেশেন্টের ন্যারোইং আরো বাড়িয়ে দেয়।
আর কি হয়, যদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এই সার্কেলটা অ্যালার্জেন, তাহলে এখানে মিউকোসাল যে লাইনিং এ যে গ্ল্যান্ড গুলো থাকে সেগুলো হাইপারপ্লাসিয়া হয়, মানে নাম্বার বেড়ে যায়, এজ এ রেজাল্ট সিক্রেশনও বেড়ে যায়, হাইপার সিক্রেশন। এই সিক্রেশন গুলো জমে জমে মিউকোসাল প্লাগ তৈরি হয় এবং এই প্লাগের কারণে পেশেন্টের কাফ হয়। আর কি হবে এখানে, ব্রঙ্কো কনস্ট্রিকশন, এই এয়ারওয়ে স্মুথ মাসল যেটা সেটা ন্যারোইং হয়, ন্যারোইং হয়ে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যায়, ফলে পেশেন্টের শ্বাসকষ্ট। তাহলে বুঝতে পারছো সিমটম গুলোর সাথে কিভাবে প্যাথোফিজিওলজি মিলছে। ব্রঙ্কো কনস্ট্রিকশন যখন হবে তখন হবে ব্রেথলেসনেস, আর সাথে যখন এই সিক্রেশন বেড়ে যাবে এবং ইডিমা হবে তখন এয়ারওয়ে শ্বাসকষ্ট প্লাস কাফ শুরু হবে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে তোমার আমার এখন পর্যন্ত যেটা একটা সিমটম নিয়ে আলোচনা, ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে এবং মিউকোসাল প্লাগটা বের হচ্ছে, কাফ এবং হুইজিং হচ্ছে, ব্রেথলেসনেস হচ্ছে। কিন্তু যেটা মূল সমস্যাটা হচ্ছে যদি আমি এই শুধুমাত্র ওষুধ দিয়ে এই কাফটা এবং এই ব্রঙ্কিয়াল যে মাসলটা ডাইরেক্ট করে দিই তাহলে সমস্যাটা চলে যায় না। কারণ যদি এই অ্যালার্জিক এই ইনফ্ল্যামেশনটা যেটা হতেই থাকে, তাহলে এই যে মায়োফাইব্রোব্লাস্ট থাকে, এই মায়োফাইব্রোব্লাস্ট গুলো অ্যাক্টিভেট হয়ে তখন কি করে সাব এপিথেলিয়াল ফাইব্রোসিস, এবং এখানে এয়ার স্মুথ মাসল যেটা সেটা হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া। এই সাব এপিথেলিয়াল ফাইব্রোসিস এবং হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া যদি হতে থাকে, কিন্তু পেশেন্টের যদি আমি জাস্ট সিমটমটা রিমুভ করে দিই, এই জিনিসটা একটা সময় গিয়ে এটা পারসিস্টেন্ট ন্যারোইং করে ফেলে। তো এটাকে বলা হয় রিমডেলিং, এয়ারওয়ে রিমডেলিং। এই রিমডেলিং যদি হয়ে যায় তখন পেশেন্টের আসলে অ্যাজমাটা তখন আর রিভার্সিবল থাকে না, তখন এটা পারসিস্টেন্ট হয়ে যায় এবং সিভিয়ার অ্যাটাক হয়, সিভিয়ার হতে থাকে। এজন্য অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে দুটো জিনিস প্যাথোফিজিওলজি যদি বুঝতে পারো, দুটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেশন আর একটা হচ্ছে এই ইনফ্ল্যামেশনটাকে প্রিভেন্ট করা। এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, প্রিভেনশন অফ ইনফ্ল্যামেশন। আমাদের দেশে পেশেন্টরা কেউ তো এখনো বললা না যে অ্যালার্জিক রিঅ্যাকশনটা কোন টাইপ হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন। ও টাইপ 1, থ্যাংক ইউ অনেকে পেরেছে। কামরুন জামান, রিয়া, সাদিয়া ইসলাম, মুক্তা, আফসানা হাবিব, মমিতা, শর্মিন, নন্দি, ভেরি গুড। তো আমার স্টুডেন্ট সবাই থ্যাংক ইউ। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি। আচ্ছা, যদি আমি ব্রঙ্কো ডাইলেশন মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, ড্রাগ দিয়ে আমি ডাইলেট করলাম, এই ইনফ্ল্যামেশনটাকে না প্রিভেন্ট করি, তাহলে পেশেন্ট যেটা হবে আলটিমেটলি রিমডেলিং শুরু হবে। সেই কারণে আমাদের যদি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে মেইনস্টেম ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেন্টার বা অ্যান্টি ইনফ্ল্যামেটরিটা, এয়ারওয়েকে ইনফ্ল্যামেশনকে প্রিভেন্ট করার জন্য যে ড্রাগ আছে সেটাই হচ্ছে মূল ড্রাগ, আর সিমটমকে রিলিজ করার জন্য হচ্ছে ব্রঙ্কোডায়ালিসিস। ঠিক আছে, তাহলে আমি এখন আসবো হলমার্ক অফ প্যাথোলজিতে। হলমার্ক অফ প্যাথোলজিটা কি হচ্ছে, মূল হচ্ছে হেয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস অর ইনফ্ল্যামেশন, যেটার জন্য আমাকে ড্রাগ দিতে হবে, এন্ড হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, সেটার জন্য আমাকে ড্রাগ দিতে হবে। ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য ড্রাগ দিব সিমটমকে রিলিজ করার জন্য, এবং হাইপার রেসপন্সিভনেস বা ইনফ্ল্যামেশনকে যাতে না হয় সেজন্য আমাকে দিয়ে রাখতে হবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এয়ারওয়ে জন্য যে অ্যান্টি ড্রাগগুলো আছে। তিন দুইটা মিলে কি হয়, এয়ারওয়ে রিমডেলিং। এয়ারওয়ে রিমডেলিং মানে হাইপারপ্লাসিয়া অফ মিউকোসাল গ্ল্যান্ড, ইনক্রিজড সিক্রেশন and hypertrophy of airway smooth muscle, এবং এই এয়ারওয়ে রিমডেলিং যাতে না হয় সেজন্যই আমাকে পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে, পেশেন্টকে বোঝাতে হবে যে পেশেন্টকে, আমাদের সাধারণত পেশেন্টগুলো সিমটম না হলে কেউ অ্যালার্ট হয়, তো অ্যালার্ট যখন একটা ডায়াবেটিসের মতো যে আমার তো সমস্যা হচ্ছে না, আমার তো ভালো আছে, এরকম আর কি। আমি যদি শুধুমাত্র এটাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা শুধু জাস্ট ডাইলেট করে ব্রঙ্কো ডাইলেশন দিয়ে রাখি, পেশেন্টের মনে হবে যে আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন অন্য ওষুধগুলো নিব, কিন্তু ওষুধটা যদি না নেয় ঠিক মতো, ইন দ্যাট কেস যেটা হবে এরিয়া রিমডেলিং হতে থাকবে, একটা সময় গিয়ে পেশেন্টের সিভিয়ার অ্যাজমা হয়ে যাবে। প্যাথোফিজিওলজিটা সবাই যেন একটু ভালো করে বুঝে, হ্যাঁ এটা, কারণ আমরা ওষুধগুলো যে কোনো রোগীরই আলটিমেটলি প্যাথোফিজিওলজি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি প্যাথোফিজিওলজি নাই বুঝো তুমি ড্রাগ দিবা কিভাবে, কেন দিবা। যেমন বর্তমানে আমাদের যে করোনা ভাইরাস, সেটাও আমরা এখন মাত্র নতুন ড্রাগ নোবেল করোনা ভাইরাস, এজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে আমরা এখনো জানি না কিভাবে ক্ষতি করছে। প্রথমে এক সময় শুনলাম যে সাইটোকাইনের ঝড় বসায় দেয় বডিতে, সাইটোকাইনের কারণে সমস্যা হচ্ছে যতগুলো। এখন আবার আসছে যে থ্রম্বোসিস করে,
ফলে অ্যান্টিকোগুলেন্ট ড্রাগ চলে আসছে। এর আগে সাইটোকাইনেটিক সিস্টেম ছিল, তখন আমরা টসিলিজুমেব বা যে সাইটোকাইনের জন্য যে ড্রাগ গুলো সেগুলো শুরু হয়েছিল। তো এখন প্যাথোলজিগুলো যদি ভালো মতো না বুঝতে পারা যায়, সেক্ষেত্রে ড্রাগ আন্দাজে দিয়ে তো লাভ নেই। অনেক রকম ড্রাগ তো করোনা তো বের হচ্ছে, এগুলো আসলে কোনো ভিত্তি আছে কিনা এখন পর্যন্ত প্রমাণিত না। সুতরাং প্যাথোলজি যদি ভালো বুঝতে পারো, তাহলে ট্রিটমেন্টও পথ বাধা না হয়ে বুঝতে পারবা কখন কোন দিকে কিভাবে দিতে হবে। আচ্ছা, এখন আসলে আমরা অ্যাপ্রোচেস টু ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে আমরা অ্যাপ্রোচটা কি হবে? যে কোনো ট্রিটমেন্টের একটা নন ফার্মাকোলজিক্যাল একটা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, তাই না? কিন্তু আমরা সমস্যা হয়ে গেছে, আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের দিকে বেশি চলে যাই। আমাদের একটা অভ্যাস, এটা করোনা তো দেখতে পাচ্ছি, তাই সবাই খালি বিভিন্ন রকম ড্রাগের দিকে চলে যাচ্ছে। কিন্তু আসল যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা করোনাতে, যে প্রিভেনশন, মানে সেফে থাকা, সবকিছু মেনটেন করা, স্বাস্থ্যবিধি যেটা বলা হয়, হ্যান্ড ওয়াশিং, ফেস মাস্ক, এগুলো না করে আলটিমেটলি করোনা নেওয়ার পরে হওয়ার পরে ট্রিটমেন্টের পিছনে সবাই ছুটতেছে। কিন্তু যদি ওটা করতে পারতো, তাহলে আমার ট্রিটমেন্টে আসতে হয় না। তো সেক্ষেত্রে এরকম ব্রঙ্কাল অ্যাজমাতেও আছে যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কি অ্যাভয়েডিং অফ ট্রিগারিং ফ্যাক্টরস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি কারো চাকরি অকুপেশনাল অ্যাজমা, যে গার্মেন্টস ওয়ার্কার, যেখানে প্রচুর কটনের কাজ করতে হয়, সেখানে কারো যদি ওগুলা অ্যালার্জি থাকে এবং সে যদি ওই একটু ব্রঙ্কোডাল এটা নিয়ে অফিসে গিয়ে একটু ভালো লাগে বা কাজ করতে থাকে, একটা সময় গিয়ে কিন্তু তার ওই ডিমডেলিং এর কারণে আর সে তার যে অ্যাক্টিভিটি তার পুরো লিমিটেশন হয়ে যাবে, তার আলটিমেটলি তার ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যেতে পারে। সো এইসব ক্ষেত্রে যার প্রথমে দেখতে হবে যে কার কি ট্রিগারিং ফ্যাক্টর আছে। এটা কারো যদি ফুডে থাকে, তাকে বলতে হবে যে আপনি খেয়াল করবেন যে কোন ফুডে আপনার খাবার। কিছু টেস্ট আছে যেগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে করতে পারি, যে কারো টেস্ট করে যে কার কোন খাবার হয়, কিন্তু এটা আসলে প্র্যাকটিক্যালি খুবই ফিজিবল। সেক্ষেত্রে পেশেন্টকে বোঝাতে হবে যে আপনি খেয়াল করবেন যে কোন ধরনের খাবারে আপনার এরকম হচ্ছে। যখন বারে বারে হবে তখন বুঝতে হবে যে ওই খাবারের হচ্ছে, ওই খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। এরকম ডাস্ট যদি কারো থেকে ডাস্ট এরকম। তো আলটিমেটলি যেটা হয়, প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, অ্যাভয়েডিং অফ ট্রিগারিং ফ্যাক্টরস। এরপরে আছে আমরা এখন ফার্মাকোলজি যদি হয়ে যায়, তখন চিকিৎসা করতে হবে, ডাক্তার তো হবা, ট্রিটমেন্ট দিতে হবে, তখন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এক্ষেত্রে আমি যেটা অলরেডি প্যাথোলজিতে বলেছি, দুইটাই অপশন। একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, যেটা দিয়ে আমি ব্রঙ্কিয়াল স্মুথ মাসলকে ডাইলেট করব, ফলে পেশেন্টের সিম্পটোমেটিক রিলিফ হবে। আর হচ্ছে প্রিভেনশন অফ ইনফ্ল্যামেশন, যেগুলোকে বলা হয় প্রিভেন্টার। যদি আমার ড্রাগের ক্ষেত্রে যদি শর্টকাট বলতে চাও, ডিলিভার প্রিভেন্টার, ডিলিভার প্রিভেন্টার, একটা রিলিফ করবে, একটা প্রিভেন্ট করবে। ডিলিভার হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, প্রিভেন্টার হচ্ছে ইনফ্ল্যামেশনকে প্রিভেন্ট করবে। আজকে একসাথে তো আর পুরোটা পড়ানো যাবে না, আজকে আমি ব্রঙ্কোডাইলেটর পর্যন্ত বেসিক্যালি আলাপ করবো। নেক্সট ক্লাসে আমি প্রিভেন্টার প্লাস ট্রিটমেন্ট প্ল্যান বা ডিভাইস যেগুলো ইউজ করি, সেগুলো আমরা তোমাদের ওই নেক্সট ক্লাসে কমপ্লিট করব। সিওপিডির জন্য আমি আলাদা কোনো ক্লাস প্রয়োজন নেই। আমি এই ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি দুটোই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, এবং ড্রাগের ট্রিটমেন্টও এই একই, ব্রঙ্কোডাইলেটরস এবং প্রিভেনশন অফ ইনফ্ল্যামেশন। কারণ সিওপিডি তো এক ধরনের ইনফ্ল্যামেশন হয়, স্মোকিং যেহেতু মূল ফ্যাক্টর, প্লাস আরো কিছু আছে, কিন্তু সেইখানে প্রিভেনশনটা, ড্যামেজটা, ইনফ্ল্যামেশনটা আসলে পারসিস্টেন্ট, প্রোগ্রেসিভ, রিভার্সিবল খুব বেশি নাই। সেক্ষেত্রে ওই সিওপিডির ক্ষেত্রে মূল ড্রাগ হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। পেশেন্টকে ট্রিগারিং ফ্যাক্টর যে স্মোকিং, সেটা বন্ধ করতে বলতে হবে এবং ব্রঙ্কোডাইলেটর দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে ইনফ্ল্যামেশন বা প্রিভেন্টার যেগুলো, সেগুলো আমরা পরে আনি সিওপিডিতে, যে লাস্ট স্টেজে যখন চলে যায় তখন আচ্ছা দিয়ে দিতে হয়, তখন তাদের ফার্দার প্রোগ্রেস না হয়। কিন্তু ব্রঙ্কোডাইলেটর হচ্ছে মেইন স্টেপ অফ ট্রিটমেন্ট, মেইন মডালিটিস অফ ট্রিটমেন্ট সিওপিডির ক্ষেত্রে। অ্যাজমার ক্ষেত্রে কিছুটা ভিন্ন। অ্যাজমার ক্ষেত্রে মেইন মডালিটিস অফ ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেন্টার। সো দ্যাট আমি যদি প্রিভেন্ট করতে পারি ওই অ্যালার্জিক রেসপন্সটা, সো দ্যাট আমার ব্রঙ্কোডাইলেটরসও খুব লাগবে না, এবং আমার ফার্দার যে রিমডেলিং সেগুলো প্রিভেন্ট করতে পারবো। এবং আলটিমেটলি পেশেন্টকে, অ্যাজমা পেশেন্ট আমি ঠিক যদি আসলে পেশেন্ট ওয়েল এডুকেটেড এবং ওয়েল ইনফর্ম থাকে এবং সে ঠিক মতো প্রিভেন্টার ইউজ করে, তাহলে আলটিমেটলি কিন্তু তার মর্টালিটির মানে অলমোস্ট সেম নর্মাল পিপল। সে কারণে অ্যাজমার ক্ষেত্রে মেইন মডালিটিস অফ ট্রিটমেন্ট যদি বলা হয়, তাহলে এটা আসলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে প্রিভেন্টার।
আর সিওপিডির ক্ষেত্রে আসলে এটা ক্রনিক অবস্ট্রাকটিভ প্রগ্রেসিভ, সেই ক্ষেত্রে মেইন মডেলের ট্রিটমেন্ট হচ্ছে রিলিভার, প্রয়োজন হলে পরে আমরা আবার ইনফ্ল্যামেটরি দিতে পারি। তাহলে এখন আসলে আমি একটু ড্রাগের মধ্যে যাই। ড্রাগস ইউজ ইন অ্যাজমা। ড্রাগস ইউজ ইন অ্যাজমার মধ্যে একটা হচ্ছে যেটা বললাম ব্রঙ্কোডাইলেটরস, যেটার মধ্যে আছে বিটা 2 অ্যাগনিস্ট। অ্যাড্রেনার্জিক যে বিটা রিসেপ্টর থাকে, বিটা 2 এয়ারওয়ে স্মুথ মাসেল, সেটার অ্যাগনিস্ট। এছাড়া আছে মিথাইল জ্যানথিন এন্ড হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক। সো ব্রঙ্কোডাইলেটরস একটা গ্রুপ। এই তিনটা গ্রুপের তিনটা হতে পারে ইউজ করা যায়, যে কোনো একটা ইউজ করা যায় অথবা কম্বিনেশন ইউজ করা যায়। কিন্তু কোনটা ইউজ করবো যখন আমি তিনটা ড্রাগ করাবো তখন আলটিমেটলি তোমরা বলবো যে কোনটা। আচ্ছা, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টস কি কি আছে, যেটা এটা এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি টার্মটা নিয়ে আমার নিজের একটু থাকে, অনেক সময় দেখবো যে দেয় দেখে দিয়েছি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আসলে আমরা যেমন এনএসআইডও তো একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, কিন্তু সেটা তো এখানে ইউজ করা কন্ট্রাইন্ডিকেটেড দেওয়া যায়। তো এখানে আসলে প্রিভেন্টিভ ইনফেকশন বা এয়ারওয়ে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবে দিলে আরো। তো সেটা যাই হোক, আমরা যদি বলো তাও আমরা বুঝে নিব। অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট যদি বলো তাও আমরা বুঝিয়ে নিই যে তুমি এনএসআইড কি মিন করছো না, তোমরা এইটা কি মিন করছো। সেখানে আছে কর্টিকোস্টেরয়েড, then hormones, leukotrienes receptor antagonist, 5 lipooxygenase inhibitor, এটা আলটিমেটলি leukotrienes কে তৈরি হতে দেয় না, and antihistamine, এটা খুবই উইক একটা অ্যাজমার ক্ষেত্রে, বাট তারপরও কিছু কিছু ড্রাগ আছে মানে যদি কারো অ্যাসোসিয়েটেড অন্য অ্যালার্জিক কন্ডিশনও থাকে, অ্যালার্জিক অ্যাজমা তার সাথে যদি অ্যালার্জিক রাইনাইটিস বা মানে শ্বাসকষ্টের সাথে অ্যাফোর্ডিওহাইড বা চোখ চুলকায় অ্যালার্জিক কনজেক্টিভাইটিস, সেক্ষেত্রে আমি একদিন অ্যান্টিহিস্টামিনও দিতে পারি, যেটা অ্যাজমাতে কিছুটা হেল্প করবে প্লাস ওই সিম্পটমও হেল্প করবে। কিন্তু শুধুমাত্র অ্যাজমা আছে, অন্য কোনো সিম্পটম নাই, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনের কোনো রোল খুবই কম। এবং অনেক সময় অ্যালার্জি কনভার্সন হয়। অ্যালার্জি কনভার্সন হচ্ছে যে দেখা যায় কারো কনজাক্টিভাইটিস, অ্যালার্জিক কনজাক্টিভাইটিস হয়, সেটা হয়তো কোনো ড্রাগ দিয়ে কন্ট্রোল হলো, তখন আবার অ্যালার্জিক রাইনাইটিস। তখন যখন আমরা আবার অ্যালার্জিক কনজাক্টিভাইটিস রাইনাইটিস কন্ট্রোল করলাম, তখন আবার অ্যাজমা, অ্যালার্জিক দেখা যায় অ্যাজমা হয়তো তখন শুরু হয়। আবার এই তিনটা কন্ট্রোল করলাম, তখন আবার স্কিনে ডার্মাটাইটিস, অ্যালার্জিক যে ফ্লুইডটা সেটাও হতে পারে। এগুলো খুবই কম, কারো কারো হয় অ্যালার্জিক কনভার্সন। তো এরকম মাল্টিপল থাকলে তখন অ্যান্টিহিস্টামিন দেওয়ার রোল আছে। আর আছে মিসেলিনাস, যেটা মনোক্লোনাল অ্যান্টিবডিজ। এটা হচ্ছে বেসিক্যালি অ্যান্টি ইনফ্ল্যামেটরির মধ্যে পড়ে, কিন্তু এটা আলাদা করা হয় বিকজ এটা হাইলি স্পেসিফিক একটা ড্রাগ, সেজন্য। এবং এটা যখন আমি আলাপ করবো তখন ওটার সম্বন্ধে কিছু বলবো, ড্রাগের নামটা। এখন আসলে আমরা একটু ব্রঙ্কোডাইলেটরস নিয়ে, যে আজকে বাকিটা সময় আছে আরো প্রায় 20 মিনিটস এর মতো, ঠিক আছে, দেখি চেষ্টা করি ব্রঙ্কোডাইলেটরসটা। ব্রঙ্কোডাইলেটরস এর মধ্যে আছে তিনটা গ্রুপ। বিটা 2 অ্যাগনিস্ট, যেটার মধ্যে আছে এটাকে বলা হয় এসএবিএ বা শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট। শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, এটার মধ্যে আছে সালবিউটামল এন্ড টারবিউটালিন, বাট সবচেয়ে বেশি মোস্ট কমন আমাদের দেশে ইউজ হয়, তোমরা সবাই জানো, এটা অলমোস্ট সালবিউটামল। অনেক নামই বাজারে পাওয়া যায়। সালবিউটামল ইনহেলার আছে, সালবিউটামল ট্যাবলেট আছে বলছি। একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, আরটা হচ্ছে লং অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট, এটা হচ্ছে সালমিটেরল এন্ড ফরমিটেরল। সালমিটেরল এন্ড ফরমিটেরল। আচ্ছা, আর হচ্ছে মিথাইল জ্যানথিন, এখানে আছে থিওফাইলিন, অ্যামানোফাইলিন, ডক্সোফাইলিন। আর হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক্স, টায়োট্রোপিয়াম, ইপ্টাটোপিয়াম। এগুলো অনেক সময় তোমাদের পরীক্ষায় আমরা ব্রঙ্কোডাইলেটরস এর যখন এমসিকিউ দেই, তখন আমরা এখান থেকে সাধারণ ড্রাগগুলোকে দিই কোনটা কোনটা, সেখান থেকে আমরা এমসিকিউ করতে পারি। ভাইবা জিজ্ঞেস করি কয়টা ব্রঙ্কোডাইলেটরস নাম বলো, তখন তোমরা যেগুলো ক্লিনিক্যালি বেশি ইউজ হয় সেগুলো নাম বলার চেষ্টা করবে। কেউ যদি বলে টার্বিউটালিন, তাহলে আসলে এটা একটু অবজেকশন হবে, খারাপ লাগে, কারণ সালবিউটামল সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। যদি টার্বিউটালিন মুখস্থ করে বলে যায়, তাহলে মুখস্থ হবে যে সে আসলে আমাদের হাসপাতালের সাথে কোনো সম্পর্কই নেই। সো যেগুলো আমাদের বেশি আমি, এবং আরো অনেক ড্রাগ আছে, আমি সেগুলো দেইনি এখানে, কারণ যেগুলো আমাদের পাওয়া যায় সেগুলোই দিয়েছি। এখন আসো, এই যে মেকানিজম ব্রঙ্কোডাইলেটরস গুলো, যদি তুমি এটা মনে রাখো, এই ছবিটা মনে রাখতে পারো, তাহলে তুমি যে কোনো ড্রাগের মেকানিজমই তুমি বুঝতে পারবে। যে মানে বিটা 2 বিটা অ্যাগনিস্ট কিভাবে ব্রঙ্কোডাইলেশন করে, থিওফাইলিন বা মিথাইল জ্যানথিন যেগুলো, সেগুলো কিভাবে করে, এবং মাসকারিন কিভাবে করে, এই তিনটা গ্রুপের ড্রাগই যেই
এই যদি মেকানিজম জিজ্ঞেস করা হয় বা পরীক্ষায় আসে, এই ছবিটা মনে রাখলে যে কোনোটা আসলে অ্যান্সার করতে পারবে। মনে রাখবা ব্রঙ্কিও ডাইলেশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি একটা জিনিস বলা হয় যে ব্রঙ্কিও ডাইলেশন কিভাবে হয়, একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে সাইক্লিক এমপি। সাইক্লিক এমপি বাড়াতে হবে। যত সাইক্লিক এমপি বাড়াবো তত ব্রঙ্কিও ডাইলেশন, যত সাইক্লিক এমপি বাড়বে তত ডাইলেশন হবে। নরমালি আমাদের ব্রঙ্কিয়াল মাসেলের যে টোনটা সেটা ভ্যাগাস দ্বারা কন্ট্রোল হয়। ব্রঙ্কিয়াল মাসেলের টোনটা এটা ভ্যাগাস নার্ভ বা ভ্যাগাস নার্ভ তোমরা জানো প্যারাসিম্পাথেটিক একটা নার্ভ অ্যাসিটাইলকোলাইন রিলিজ করে। তো অ্যাসিটাইলকোলাইন দিয়ে হচ্ছে এটা নরমালি টোন হয়। অ্যাসিটাইলকোলাইন যদি বেড়ে যায় তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। অ্যাসিটাইলকোলাইন যদি নরমাল থাকে তাহলে নরমাল টোন থাকে, আর যদি অন্য কারণে কনস্ট্রিকশন, অন্য কারণে যেগুলো যে কারণে কনস্ট্রিকশন হয়ে যায়, তখন ডাইলেশন করার জন্য আমাকে সাইক্লিক এমপি বাড়াতে হবে। ঠিক আছে, এখন তাহলে দেখো আর কি সাইক্লিক এমপি তাহলে কোথা থেকে আসে? এটিপি থেকে আসে। এটিপি থেকে অ্যাডিনাল সাইক্লেজ এনজাইম দিয়ে সাইক্লিক এমপি বাড়ে। তাহলে বিটা অ্যাগনিস্ট কি করে? এটিপি থেকে সাইক্লিক এমপি পরিমাণ বাড়িয়ে দেয় বাই স্টিমুলেটিং অ্যাডিনাল সাইক্লেজ এনজাইম। আর সাইক্লিক এমপি পরিমাণটা সাইক্লিক এমপি থেকে আবার এএমপি তে কনভার্ট হয় ফসফোডাইএস্টারেজ এনজাইম দিয়ে, ভেঙে যায়। আমি যদি এটাকে ইনহিবিট করে দেই তাহলে সাইক্লিক এমপি কম ভাঙবে, আর যদি কম ভাঙে তাহলে সাইক্লিক এমপি পরিমাণ বেড়ে যাবে। এই ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করে থিওফাইলিন, অ্যামিনোফাইলিন এগুলো। এছাড়া থিওফাইলিন আবার সরাসরিও মাসেলকে তোমার ডাইরেক্ট করতে পারে। আচ্ছা, তাহলে মাসকারিনিক অ্যান্টাগনিস্ট যেটা আছে, অ্যান্টি মাসকারিনিক ড্রাগ যেগুলো, সেটা কি করে? সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলাইনের অ্যাক্টিভেশন, অ্যাসিটাইলকোলাইনের যে এখানে M3 রিসেপ্টর থাকে স্মুথ মাসেলে, সেই M3 রিসেপ্টরের সাথে বাইন্ড করে মাসেলটাকে কমপ্লিট করতে দেয় না, আলটিমেটলি ডাইরেক্ট করে দেয়। তাহলে দেখছো তো তিনটা জিনিস, মানে মূল জিনিস হচ্ছে একটা সাইক্লিক এমপি বাড়াচ্ছে। সাইক্লিক এমপি যদি বেড়ে যায় তাহলে ডাইরেক্ট করবে, আর সাইক্লিক এমপি যদি কমে যায় তাহলে কনস্ট্রিক্ট করবে। আর আমাদের ব্রঙ্কিয়াল স্টিম মাসেলের মেইনটেইন হয় কি দিয়ে? ভ্যাগাস নার্ভে অ্যাসিটাইলকোলাইন। যদি অ্যাসিটাইলকোলাইন বেড়ে যায়, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়, তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। অনেক সময় দেখবা খেতে গেলে অথবা হঠাৎ করে নর্মাল পিপল কিন্তু কোনো কারণে একটু ধুলাটোলা লাগে, তখন একটু কাশি হয়, এবং অনেকের একটু হুইজিং হতে পারে। চোকিং এর খাওয়া খেতে গিয়ে যদি চোকিং হয় তখন অনেক সময় কারো কারো একটু হুইজিং হতে পারে। ওটা কিন্তু অ্যালার্জিক কারণেও না, অ্যালার্জিক কোনো রেসপন্স ওখানে হয়। ওখানে কি হয়? ভ্যাগাস নার্ভটা স্টিমুলেশন। তো ভ্যাগাস নার্ভ যখন স্টিমুলেশন হয় তখন পেশেন্টের কাফ এবং হুইজিং হতে পারে, সেটা কিন্তু নট অ্যালার্জিক ট্রিগারিং ফ্যাক্টর, সেটা ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়েছে। ইভেন নিউরোজেনিকও হতে পারে, টেনশন, অ্যাংজাইটি বা কোনো টেনশনে। এখন অনেকে দেখা যায় যে করোনা ভাইরাসের কারণে অনেক সবাই শ্বাসকষ্ট, নর্মাল পিপলের শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। কি একটা অবস্থা, মনে হয় যে শ্বাসকষ্ট হচ্ছে। আমাকে প্রচুর আমার আত্মীয়-স্বজনকে ফোন দেয়। তো এখন যে ফোন দেয়, এখন এটা মানে নিজেরও থাকি ভয়, আমাদের আসলে করোনা হচ্ছে নাকি হচ্ছে না বুঝতে পারি না। যদি সবচেয়ে ভালো হয় কারোর সাথে থাকে, আমি বলে যে সাথে দেখেন, যদি আমার এক রিলেটিভ হয়েছে, তো সে তো প্রতিদিনের মধ্যে 3-4 বার বলে শ্বাসকষ্ট হচ্ছে। আমি স্যাচুরেশন কিনে জোর করে, অনেক জোর করে একটা কেনা বলতে কিনছে, ওটা দেখে, ওটা রিপোর্ট, ওটা দেখে আমাকে জানা। ওটা মোটামুটি দেখি যে উনি 97-98 মেনটেন করতে পারে, কিন্তু ওই যে সাইকোলজিক্যাল কারণ। এরকম যাদের অ্যাজমা থাকে তাদের দেখা যায় কোনো টেনশনেও অনেক সময় অ্যাজমা অ্যাটাক হয়ে যেতে পারে, নিউরোজেনিক অ্যাজমা। তো এরকম হতে পারে, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়ে বেড়ে যায়। যাই হোক, এটা হচ্ছে ব্রঙ্কো ডাইলেটরসের মূল মেকানিজম। এখন আসলো বিটা 2 সিম্প্যাথোমাইমেটিক্স। আচ্ছা, সময় যেহেতু না, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে করতে পারো, আমি এর মধ্যে চেষ্টা করবো দেখে দেখে। এখন পর্যন্ত কমেন্ট তো সেই একটাই শুধু অ্যান্সার দিয়েছিলাম, তাই করতে পারো। আমি তাহলে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি, যদি কারো কোনো কোশ্চেন থাকে। অথবা আজকের ক্লাসের মধ্যে শুনে রাখে তোমাদের কোথাও নেক্সট ক্লাসে যখন এটা কন্টিনিউশনটা শেষ করবো তখনও কি তোমরা চাইলে আমাকে কমেন্টে কোশ্চেন করো, আমি অবশ্যই এটা চেষ্টা করবো দেওয়ার। আচ্ছা, এখন তাহলে ব্রঙ্কো ডাইলেটরের মধ্যে আমরা তাহলে একটা জানি যে বিটা 2 সিম্প্যাথোমাইমেটিক বা বিটা 2 অ্যাগনিস্ট। সেটা কি করে? ব্রঙ্কো ডাইলেশন করে, এটা অলরেডি বলেছি যে এটা বিটা 2 রিসেপ্টর স্টিমুলেশন হলে সাইক্লিক এমপি বেড়ে যায় এবং আলটিমেটলি রিল্যাক্সেশন অফ ব্রঙ্কিয়াল মাসেল। এতটুকু মনে রাখলেই হবে। আমাদের বইয়ে আরো অনেক ডিটেইলস, মানে আরো বেশি একটু মলিকুলার লেভেলে কথা বলতে হয়। আলটিমেটলি পরীক্ষার সময় এটা মনে থাকে, পড়ার সময় হয়তো মনে হয় ঠিক আছে পড়ি, পরীক্ষার সময় আসল জিনিসটা হয়তো সাইক্লিক এমপি দেখা যায় কমে যায়। এতটুকু মনে রাখলেই হয় যে বিটা 2 রিসেপ্টর স্টিমুলেশন হবে, সাইক্লিক এমপি বেড়ে যাবে, ব্রঙ্কিয়াল মাসেল রিল্যাক্স।
এটাই। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিটা টু অ্যাগনিস্ট যে ড্রাগগুলো আছে সেগুলো মিউকাস ক্লিয়ারেন্সও বাড়ায়, কিছুটা সিলিয়ারি মোটিলিটি ইমপ্রুভ করে এবং মিউকাস ক্লিয়ারেন্সও বাড়িয়ে দেয়। এই কারণে অনেক সময় দেখা যায় আমরা বিশেষ করে পিডিয়াট্রিক পেশেন্টের যদি কাশিও থাকে আমরা কিছুটা ওই অ্যান্টিটাসিড সিরাপ প্রদান দেওয়া যায় না, তখন আমরা এই সালবিটামল দিতে পারি কারণ ক্লিয়ারেন্স হয়। সে কারণে সালবিটামল বলো বা ব্রঙ্কোপিটামল, সালবিটামল তো বেসিক্যালি অন্য ফর্মে পাওয়া যায়, ইনহেলার ছাড়াও ওগুলো পাওয়া যায় না। তো আমরা পিডিয়াট্রিক পেশেন্টে আমরা দেই, তো অ্যাক্টিভিটি যেটা হয় যে মিউকাস ক্লিয়ারেন্সটাও বাড়ে প্লাস ব্রঙ্কো ডাইলেট। কি কি আছে অলরেডি বলেছি, প্রটেক্টিং বিটা টু অ্যাগনিস্ট সালবিটামল টার্বিটালিন, এটা ম্যাক্সিমাম ইফেক্ট শুরু হয় 30 মিনিটসে এন্ড অ্যাকশন থাকে হচ্ছে 4 টু 6 আওয়ার্স। সালবিটামল ইনহেলার যেটা আছে সেটা 4 টু 6 আওয়ার্স পরে এটার অ্যাকশনটা থাকে না, এবং এটা ইউজ করা হয় অ্যাজ নিডেড, যখন প্রয়োজন তখন ইউজ করবে, আদারওয়াইজ এটা করবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, সেটা হচ্ছে সালমিটেরল ফরমিটেরল। এখানে এটা ডিউরেশন আছে সাধারণত 12 আওয়ার্স, সো দিনে দুবার করে নিতে পারে। এবং এটার মধ্যে সালমিটেরলটা কখনো রিলিভার হিসাবে খুব একটা হয় না, ডিলেড অনসেট অফ অ্যাকশনের কারণে। সেই কারণে যেগুলো দিয়ে রাখতে হয় যখন পেশেন্টের বেশি অ্যাটাক থাকে তখন আমরা প্রোফাইলেকটিক আগে থেকে ডাইরেক্ট করার জন্য সালমিটেরল এন্ড ফরমিটেরল দিয়ে রাখি। ইট ইজ নট অ্যান্টি ইনফ্ল্যামেটরি, কিন্তু প্রোফাইলেকটিক হিসাবে দিয়ে রাখতে হয় যাতে পেশেন্টের ফার্দার অ্যাটাক না হয়, সেজন্য কনফ্লিক্ট যাতে না হয় সেজন্য এটা দিয়ে রাখতে হয়, বাট ইট ইজ নট অ্যাজ অ্যান্টি ইনফ্ল্যামেটরি কারণে প্রিভেন্ট করতে হয়। এবং এটা রেগুলারলি ইউজ করতে হয় বেশ কয়েকদিন। এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা বিটা টু বিটা রিসেপ্টর গুলোর ক্ষেত্রে তোমরা জানো এখানে আপ রেগুলেশন হয়, ডাউন রেগুলেশন হয়। যদি আমি কন্টিনিউয়াসলি বিটা রিসেপ্টরকে স্টিমুলেট করতে থাকি তাহলে ডাউন রেগুলেশন হয়ে যায়, আর যদি বিটা রিসেপ্টরকে আমি যদি কন্টিনিউয়াসলি অ্যান্টাগোনাইজ করতে থাকি তাহলে আপ রেগুলেশন হয়ে যায়। যেমন বিটা ব্লকার যদি কোনো পেশেন্ট পায় প্রেসার, হাইপারটেনশন বা ইসকেমিক হার্ট ডিজিজের কারণে, আলটিমেটলি তার রিসেপ্টর গুলো আপ রেগুলেট হয়ে থাকে। তো সাডেনলি যদি বিটা ব্লকার উইথড্র করা হয় তাহলে যেমন অ্যাটাক হয়ে যেতে পারে, হাইপারটেনশন বা অ্যানজাইনা হয়ে যেতে পারে, সেরকম লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট গুলো কিছুটা ডাউন, মানে যদি কন্টিনিউয়াসলি করা হয় কিছুটা ডাউন রেগুলেশন হতে পারে। কিন্তু এইটা কারণ না যে এটা কারণে শুধুমাত্র শুড নেভার বি ইউজড অ্যালোন। এটার কারণ হচ্ছে এটা অলওয়েজ শুড বি ইউজড ইন কম্বিনেশন উইথ ইনহেলড স্টেরয়েড। স্টেরয়েডের সাথে অবশ্যই ইউজ করতে হবে, অ্যালোন শুধুমাত্র সালমিটেরল বা শুধুমাত্র ফরমিটেরল অ্যালোন শুড নেভার বি ইউজড। কারণটা হচ্ছে যদি পেশেন্টকে শুধুমাত্র সালমিটেরল ফরমিটেরল দেওয়া হয় এবং পেশেন্ট শুধু এটা নিতে থাকে লং অ্যাক্টিং, তাহলে পেশেন্টের কোনো সিম্পটম আসবে না। পেশেন্টের যেহেতু ডাইলেট করে রাখছে সবসময় 5 সেকেন্ড ডাইলেট করে রাখছে, পেশেন্টের সিম্পটমটা আসবে না, কিন্তু তার যে রিমডেলিং সেটা চলতে থাকবে। তার যে ফাইব্রোসিস হচ্ছিল সাবঅ্যাপিক্সিয়াল লেভেলে, তার যে মাসেলটা হাইপারট্রফি হচ্ছিল সেটা কিন্তু চলতে থাকবে, সেটা চলতে থাকবে রিমডেলিং, কিন্তু সিমটম আসবে না। এটা একটা ডেঞ্জারাস। এই পেশেন্ট গুলো পরবর্তীতে দেখা যায় শুধুমাত্র লং অ্যাক্টিং বা শুধুমাত্র লাভার দিয়ে যে কিছু ট্রিটমেন্ট করা হয়, এই পেশেন্ট গুলো পরবর্তী সিভিয়ার এন্ড ফ্যাটাল ব্রঙ্কিয়াল অ্যাজমা পর্যন্ত। এই কারণে এখন পর্যন্ত ওই ধরনের শুধু লাভার ড্রাগ আসলে নাইও, সবসময় কম্বিনেশনই তৈরি করা হয়, সুতরাং স্কোপও নাই। তারপরেও আমাদের ফার্মাকোলজি এটা বলতে হবে যে যদি স্কোপ থাকে তাহলে শুধু লাভা শুড নেভার বি ইউজ অ্যালোন, অবশ্যই ইনহেল স্টেরয়েডের সাথে ইউজ করতে হবে, সো দ্যাট ওই যে রিমডেলিং যেটা সেটা যদি প্রিভেন্ট হয়। কারণ শুধু লাভা ইউজ করলে পেশেন্টের সিমটম আসবে না, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে না যেহেতু সিমটম নাই, কিন্তু রিমডেলিং হতে থাকবে, একসময় গিয়ে পেশেন্টের সিভিয়ার এবং ফ্যাটাল একটা অ্যাজমা তৈরি হবে। এখন আমরা আসি যে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, কি কি রুটে আমরা দিই। একটা দিই ওরাল রুটে, একটা দিই আমরা ওরাল রুটে সালবিটামল, কিন্তু এটা লেস প্রেফারেবল বিকজ সালবিটামলের ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম অনেক বেশি আমরা, এবং সিস্টেমিক সাইড ইফেক্টও খুব বেশি। নরমালি সালবিটামল যখন ট্যাবলেট দেই তখন 2 মিলিগ্রাম 4 মিলিগ্রাম আকারে দিই, কিন্তু যখন আমি ইনহেলেশনে দিই সালবিটামল তখন দেই হলো 100 মাইক্রোগ্রাম। 100 মাইক্রোগ্রাম বা 200 মাইক্রোগ্রাম দুই পাবে, কিন্তু সেখানে 2 মিলিগ্রাম প্রায় 10 টাইমস বেশি দিতে হয় ওরাল রুটে। কেন? কারণ এটা হিউজলি এক্সটেন্সিভ ফাস্ট পাস হেপাটিক মেটাবলিজম, ওটাকে কাউন্টার করে কিছুটা ব্লাডে আনার জন্য এত হাইড্রোজেন দিতে হয়, কিন্তু আলটিমেটলি যেটা হয় সাইড ইফেক্ট বেড়ে যায়। বাট তারপরে দিতে হয় কেন? কারণ এটা খুবই কস্ট ইফেক্টিভ, ভেরি কস্ট ইফেক্টিভ, খুবই সস্তা ড্রাগ, এবং আমাদের হাসপাতালগুলো আউটডোরে এটা খুব সাপ্লাই থাকে, রোগীরা একদম কিনতে পারে না, যারা ইনহেলার দাম বেশি কিনতে পারে না, নিতেও পারে না, তখন এই সালবিটামল ট্যাবলেট বা সিরাপ আকারে দিতে হয়।
বাচ্চাদের যদি হয়ে যায়, বাচ্চারা তো ইনহেলার নিতে পারে না, তাদের ক্ষেত্রেও এই দিতে হবে সিরাপাটান। কিন্তু এটা ওই ফার্স্ট পাস হেপাটিক মেটাবলিজম যেহেতু খুব বেশি, ডোজটা একটু ইনহেলার যে ডোজ তার চেয়ে বেশি ডোজে দিতে হয়। আর ইনহেলার হিসাবে পাওয়া যায় সালবিউটামল, সালমিটোরল, ফরমোটেরল। এটাই প্রেফারেবল যেহেতু লোকালি অ্যাক্টিং, সাইড ইফেক্ট খুবই কম, বাট কস্টলি, দাম আছে। তাতে খুব ঘন ঘন লাগে, তাহলে দেখা যায় 2-3 দিন একটা ইনহেলার শেষ হয়ে যায়। তখন তো একটা ইনহেলার দিয়ে 2-3 দিন কত যদি একটা ইনহেলার কিনতে হয়, এটা বেশি কস্টলি হয়ে যায়। আর হচ্ছে নেবুলাইজেশন আকারে আমরা ইউজ করি এখনো সালবিউটামল, সবচেয়ে বেশি ইউজ হয় নেবুলাইজেশনে, এবং অ্যাকুট এন্ড সিভিয়ার অ্যাটাকে আমরা ইউজ করি। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? এই অ্যাগনিস্ট হবে, সরি স্পেলিং মিস্টেক হয়েছে। বিটা টু অ্যাগনিস্টের অ্যাডভার্স ইফেক্ট যেটা হবে সেটা হচ্ছে একটা হচ্ছে মাসেল ট্রেমার, কারণ বিটা টু রিসেপ্টর গুলো স্কেলেটাল মাসেলে থাকে। এটা তোমাদের আসলে অটোনমিক নার্ভাস সিস্টেমে যদি দেখো যে বিটা, আমরা যখন অটোনমিক নার্ভাস সিস্টেম পড়াই তখন রিসেপ্টর ডিস্ট্রিবিউশন গুলো পড়ানো হয়, বিটা 1, বিটা 2, বিটা 3, আলফা, আলফা 2। তো বিটা 2 রিসেপ্টর যেখানে থাকে স্কেলেটাল মাসেলে থাকে, সে কারণে বিটা 2 এখানে মাসেল ট্রেমার হবে। ঠিক আছে। আর কি হবে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, কারণ কিছুটা তোমার অ্যাক্রিয়াল, যদিও কার্ডিয়াকে বিটা 1ই থাকে, কিছুটা ইফেক্ট তোমার বিটা 2 ঠিকঠাক থাকে, এবং সেগুলো যদি হাই ডোজে চলে যায় তখন ট্যাকিকার্ডিয়া হতে পারে। আর হচ্ছে হাইপোক্যালিমিয়া হয়, কারণ হচ্ছে বিটা 2 যে সালবিউটামলটা বা এই বিটা 2 অ্যাগনিস্ট গুলো মাসেলের মধ্যে পটাশিয়ামের আপটেক বাড়িয়ে দেয়। এই হাইপোক্যালিমিয়া যে একটা সাইড ইফেক্ট, কিন্তু আবার ইন্টারেস্টিংলি হাইপারক্যালিমিয়াতে এই সালবিউটামল নেবুলাইজেশন একটা ট্রিটমেন্ট অপশন। যেহেতু হাইপোক্যালিমিয়া বিটা 2 রিসেপ্টর পটাশিয়াম কমিয়ে দিচ্ছে, তো কারো যদি হাইপারক্যালিমিয়া হয়, ব্লাডে কোনো কারণে পটাশিয়াম বেড়ে যায়, সেক্ষেত্রে সালবিউটামল নেবুলাইজেশন করলেও আবার পটাশিয়াম লেভেল নরমাল হয়ে যায়। ওটা একটা ট্রিটমেন্ট অপশন অফ হাইপারক্যালিমিয়া যখন তোমরা মেডিসিনে করবে। তো তখন যদি আবার দেখো যে হাইপারক্যালিমিক ট্রিটমেন্টে সালবিউটামল নেবুলাইজেশন, তোমরা আবার একটু ঘাবড়ে যাবে, যেটা জেনে রেখো যে এটা পটাশিয়াম লেভেল ব্লাডে কমিয়ে দেয়। আর কি হতে পারে, রেস্টলেসনেস হতে পারে, এটা সিএনএস ইফেক্টের কারণে রেস্টলেসনেস হয়, এবং হাইপোক্সেমিয়া হয়, এটা আসলে ভেন্ট্রিকুলার পাথ মিসম্যাচের কারণে, মেটাবলিক ইফেক্টস, মানে এটা আলটিমেটলি বিটা 2 অ্যাগনিস্টগুলো একটু কিছুটা করতে পারে, বাট এগুলো খুবই হাই ডোজ এবং ওরাল রুটে। ইনহেলার রুটে এগুলো একদমই কম। ইনহেলার রুটে এই ধরনের ইফেক্ট খুবই কম, এই শুধু হাইপোক্যালিমিয়া তাও ঘন ঘন করলে হয়, এবং রেস্টলেসনেস কিছুটা ট্যাকিকার্ডিয়া হতেই পারে, কিন্তু মেটাবলিক ইফেক্ট এগুলো লং টাইম ইউজ করলে তখন হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মাসেল ট্রেমার, ট্যাকিকার্ডিয়া, এগুলো কিন্তু আলটিমেটলি যখন আমি বিটা 2 অ্যাগনিস্ট কন্টিনিউ করব, একটা পেশেন্টকে দিলাম, তার ট্রেমার হচ্ছে বা ট্যাকিকার্ডিয়া হতে পারে, যদি কন্ট্রোলে বা মাইল্ড হয় তাহলে সেটা তুমি যদি ইগনোর করতে পারো, মানে বলতে যে ঠিক আছে তাহলে কন্টিনিউ করার সমস্যা ঠিক হয়ে যাবে, আসলে ঠিক হয়ে যাবে। কারণ কি, টলারেন্স ডেভেলপ করে। যখন আমি বিটা 2 অ্যাগনিস্ট দিতে থাকবো পেশেন্টকে, তখন রিসেপ্টর গুলো ডাউন রেগুলেট হয়ে যাবে, আলটিমেটলি মাসেল ট্রেমার, ট্যাকিকার্ডিয়া এগুলো সিম্পটম গুলো তখন আলটিমেটলি কমে যায়। এই জন্য পেশেন্টের যদি কোনো ট্যাবলেট খাওয়ার পরে ট্রেমার হতেও থাকে, যদি বলো যে না বন্ধ না করে পেশেন্ট সিম্পটোমেটিক রিলিফ দিতে হবে, তখন যদি তুমি বলো যে না কন্টিনিউ করা ঠিক হয়ে যাবে, আসলে ঠিক হয়ে যাবে, বিকজ এই টলারেন্স ডেভেলপ করতে, যদি টলারেন্স ডেভেলপ করে তখন ট্রেমার, ট্যাকিকার্ডিয়া এগুলো সিম্পটম গুলো কমে যায়। কিন্তু এয়ারওয়েতে টলারেন্স ডেভেলপ খুবই এখন পর্যন্ত মানে থিওরিটিক্যালি পসিবল, কিন্তু নন এয়ারওয়েতে মানে নন লাং যে বিটা 2 রিসেপ্টর সেগুলোতে টলারেন্স বেশি হয়। আর যেগুলো এয়ারওয়েতে যে বিটা 2 রিসেপ্টর সেগুলো টলারেন্স খুব সহজে হয় না, এটা মানে হয় কিন্তু ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। সুতরাং আমরা তখনও বিটা 2 অ্যাগনিস্ট দিয়ে ট্রিটমেন্ট করি। এটা একটু জটিল হয়ে গেল, মানে জাস্ট মনে রাখতে পারো যে টলারেন্স ডেভেলপ করতে পারে, সে কারণে ট্রেমার, ট্যাকিকার্ডিয়া এক সময় হয়তো ভালো হয়ে যেতে পারে, পেশেন্টের হয়তো এরপরে দিল ফার্দার ইফেক্ট গুলো আসবে। এখন আসো মিথাইল জ্যান্থিনস। আচ্ছা, মিথাইল জ্যান্থিনস আছে থিওফাইলিন এন্ড আদার্স, অ্যামানোফাইলিন, থিওফাইলিন। এই থিওফাইলিনটা আমরা ওরালি ইউজ করি, ডক্সিফাইলিন ওরালি দেই, অ্যামানোফাইলিনটা ইনজেক্টেবল দিতে হয়। এই ড্রাগগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ন্যারো মার্জিন অফ সেফটি, এটার মার্জিনটা খুবই লো, ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স। আমরা যদি মানুষের পরীক্ষা জিজ্ঞেস করি যেগুলোর মধ্যে সবচেয়ে ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স কোনটা, এই থিওফাইলিন, অ্যামানোফাইলিন। কারণ অ্যামানোফাইলিন ইনজেকশন দিতে হয় খুবই সাবধানে, খুব সাবধানে দিতে হবে, কারণ একটু যদি ডোজ খুব র্যাপিডলি চলে যায়, ইন দ্যাট কেস কার্ডিয়াক অ্যারেস্ট হবে। এই কারণে অ্যামানোফাইলিনটা, থিওফাইলিন তো ওরালি দেই, তো ন্যারো মার্জিন অফ সেফটি, বাট এটা সুবিধা হচ্ছে এটা দুইটা কাজই করে। এই একটা ড্রাগ যেটা ব্রঙ্কো ডাইলেটেশনও করে, আবার এটা মিডিয়েটার রিলিজও কমিয়ে দেয়। কিভাবে কমায় আমি পরে সেটা দেখাচ্ছি।
এটা আইডিয়াল ফর নাইট টাইম সিমটমস এবং এটার ইউজ অ্যাজমাতে যতটা তার চেয়ে বেশি আমরা সিওপিডি এবং অ্যাপনিয়া ইনফ্লেমেটরি ইনফ্যান্টে দেওয়া। এটা আমি আগেও বললাম যে ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ভেঙে দেয়, ফলে সাইক্লিক এমপি থেকে 5 এমপি তে এটা কনভার্ট হতে পারে না, সাইক্লিক এমপির পরিমাণ বেড়ে যায় এবং ব্রঙ্কোডাইলেশন। এটাকে আমি দেখাচ্ছি যে থিওফাইলিনটা কিভাবে কাজ করে। অ্যাজ এ ব্রঙ্কোডাইলেশনও করে, এটা এয়ারো স্মুথ মাসেলকে, যেটা আগের মেকানিজমে হয়। আর এটা কি করে, এটা ইউজিনোফিল, টি লিম্ফোসাইট, মাস্ট সেল এগুলাকে ইনহিবিট করে। সেগুলোকে যখন ইনহিবিট করে এবং এই যে প্লাজমা লিকেজ গুলোকে ইনহিবিট করে, আলটিমেটলি এটা ড্রাগ যেটা ব্রঙ্কোডাইলেটর হিসেবে আমরা ক্যাটাগরাইজ করি, কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবেও এটা রোল আছে। এটা একটু মাথায় রেখে থিওফাইলিনটা ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে, বাট এটার আবার কিন্তু এটা উইক ব্রঙ্কোডাইলেটর, বাট এটার আবার অ্যান্টি ইনফ্ল্যামেটরিও ইফেক্ট, মানে ব্রঙ্কোডাইলেটর করে বাট উইক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টও আছে। সো দুইটাই ইফেক্টই আছে। এখন আপনার এটা সাইড ইফেক্ট, এটা যেহেতু ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, এটা সাইড ইফেক্ট কি কি হতে পারে? একটা হচ্ছে নরমালি যেটা হয় গ্যাস্ট্রিক পেইন, ভমিটিং, এগুলো খুবই মাইল্ড বা ওরালি দিলে হতে পারে। ট্রেমার্স, পালপিটেশন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হাইপোটেনশন এন্ড অ্যারিথমিয়া, যদি অ্যামোনোফালিন ড্রিপ অনেক সময় দিতে হয় আমাদের সিভিয়ার অ্যাজমাতে। অ্যামোনোফালিন ড্রিপ দেওয়ার সময় তোমরা যদি ইন্টারনি শুরু করবা বা যখন পরবর্তীতে যাবা, অবশ্যই অ্যামোনোফালিন ড্রিপ যদি কারো চলে, অবশ্যই তার ডোজটা যেন কোনো কারণে যেন কেউ তাড়াতাড়ি দিয়ে না দেয়। তো সেটা হয় কি যে রাতে রেস্ট যাবে, তাড়াতাড়ি ড্রিপটা শেষ করে দিই, এটা করতে গিয়ে তাড়াতাড়ি দেয়, দেখা যাবে কি খারাপ হয়ে যায়। তো এই অ্যারাইথমিয়া এবং হাইপোটেনশন যাতে না হয় সেজন্য অ্যামোনোফালিন ড্রিপ এগুলো ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এছাড়া কনভার্সন হতে পারে এবং ইনসমনিয়া। এখন আসলে এটা লাস্ট, আমি আর সময় নিব না, এটা লাস্ট। এটা যেটা হচ্ছে যে অ্যান্টিকোলিনার্জিক্স বা অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক মানে অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ, যেটা M3 রিসেপ্টর থাকে এয়ার স্মুথ মাসেলে, যেটা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। সেটা এটা কি কি আছে? ইপাটোপিয়াম এবং টায়োটোপিয়াম। ইপাটোপিয়ামটা সাধারণত শর্ট অ্যাক্টিং আর টায়োটোপিয়ামটা লং অ্যাক্টিং। এজন্য এটাকে আবার অনেক সময় LAMA লামাও লং অ্যাক্টিং মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট টায়োটোপিয়াম। আর ইপাটোপিয়াম হচ্ছে শর্ট অ্যাক্টিং, এটা ইনহেলার আকারেও পাওয়া যায়, আবার এটা নেবুলাইজার সলিউশন হিসেবেও পাওয়া যায়। কি করে? এটা ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলকে রিল্যাক্স করে, ডাইরেক্টলি মাস্কারিন রিসেপ্টরকে ইনহিবিট করে, ফলে মাসেল রিল্যাক্স হয়ে যায় এন্ড মে ইনক্রিজ মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। এখন যদি আমি অনেক সালবিটামোল আর ইপাটোপিয়ামের মধ্যে একটু কম্পেয়ার করি, সেটা তোমার যেটা হয় যে অ্যান্টিকোলিনার্জিক যে মাসেল যেগুলো আছে সেগুলো বেসিক্যালি স্মল এরিয়ারও তো কাজ করে, বাট লার্জ এরিয়াতে মোর বেশি কাজ করে লার্জ এরিয়াগুলো। এবং সিওপিডি তে তোমরা জানো, অনেকে হয়তো বলে দেই যে বেসিক্যালি ব্রঙ্কিয়াল অ্যাজমাটা হচ্ছে মোস্টলি এফেক্টেড হয় হচ্ছে একদম টার্মিনাল, যেগুলো ন্যারো এয়ারওয়ে, মানে স্মলার যে এয়ারওয়ে, ন্যারো তো না, স্মলার এয়ারওয়ে যেগুলো, সেগুলোতে এফেক্টেড হয় বেশি হলো অ্যাজমা। আর সিওপিডি তে বেশি এফেক্টেড হয় হচ্ছে লার্জ এরিয়া, স্মলারও হয়, লার্জ এরিয়াটা বেশি। সে কারণে সিওপিডি ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগটা মানে প্রেফারেবল, বেশ ভালো। ইগো দিতে হবে তোমার, বিটা টু অ্যাগনিস্ট দিতে হবে, কিন্তু লার্জারের জন্য অ্যান্টিকোলিনার্জিক তখন বেশি সিওপিডিতে মোর ইফেক্টিভ। আর সিম্প্যাথোম যদি সালবিটামলের সাথে ইপাটোপিয়ামের কম্পেয়ার করি অ্যাজ এ ব্রঙ্কোডাইলেটর, তাহলে অবশ্যই সালবিটামল অনেক বেশি ইফেক্টিভ দেন অ্যান্টিকোলিনার্জিক। আর এই জন্য বেসিক্যালি করতে হয় যে কম্বিনেশন, শুধুমাত্র আইসোলেট টায়োটোপিয়াম আছে এবং সেটা ইউজ করা হয়, কিন্তু যদি অ্যাকুট বা সিভিয়ার অ্যাজমা বলি, তাহলে আমরা অবশ্যই সালবিটামল ইপাটোপিয়ামের কম্বিনেশন ইউজ করি। কম্বিনেশন ইজ ইউজফুল আর সাইড ইফেক্ট খুবই কম, সেফ। এটা আমি একটু আগেও বলেছি যে বেসিক্যালি কি হয়, আমাদের সবসময় ব্রঙ্কিয়াল মাসেলের যে টোনটা, ভ্যাগাসটা কন্ট্রোল করে। ভ্যাগাস টোন বেড়ে গেলে কনস্ট্রিকশন হয়, ভ্যাগাস টোন কমে গেলে তখন ডাইলেট করে, মানে ভ্যাগাসটা কন্ট্রোল করে, কন্ট্রোল ভ্যাগাল টোন। যখন কোনো কারণে ভ্যাগাস নার্ভ স্টিমুলেট হয়ে যায়, তখন এই কনস্ট্রিকশনটা হয়। তো সেটার জন্য তখন আমি যদি অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ দিয়ে দিই, ইন দ্যাট কেস অ্যাসিটাইলকোলাইন যতই রিলিজ হোক না কেন, কাজ করতে পারে না, তখন এটা আলটিমেটলি লেস কনস্ট্রিক্টেড থাকে, ডাইলেট করতে পারে না। ডাইলেট করার জন্য বেসিক্যালি সালবিটামিল বেস্ট, কিন্তু এটা কনস্ট্রিকশনটা আরো করতে দেয়। আলটিমেটলি ব্রঙ্কোডাইলেটরস হিসাবে এই তিনটা ড্রাগই আছে। সাইডে তিনটা বাকি আছে।
অ্যাডভার্স ইফেক্ট অ্যান্টিকোলিনার্জিক জাস্ট লাইক অ্যান্টিকোলিনার্জিক অ্যান্টিমাস্কারনিক ড্রাগের যে সাইড ইফেক্ট, এটা তোমরা অলরেডি অটোনমিকে হয়তো করে থাকবে বা করে নিও, যে একটু পিল দিলে যা হয় সেরকমই ড্রাই মাউথ হবে। প্রবলেমটা হচ্ছে যদি ড্রাই মাউথ হতে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে ওখানে থ্রট ইরিটেশন আর ইনফেকশন হয় বেশি। ইনফেকশন হওয়ার যেহেতু সবসময় ড্রাই থাকে, এই কারণে ইনফেকশন হতে পারে, সাইনোসাইটিস হতে পারে। এগুলো ড্রাইনেসের কারণে বেসিক্যালি বেশি হয়। এটাই মোটামুটি আপাতত ব্রঙ্কো ডাইলেটরস নিয়ে যতটুকু আলাপ করলাম আজকে পার্ট 1 এতটুকুই। তাহলে আজকে পর্যন্ত কি আলাপ করলাম একটু রিক্যাপ, সময় নেই, শেষ হয়ে গেছে আমার সময়, একটু রিক্যাপিচুলেট করি যে আজকে বেসিক্যালি আলাপ করলাম ব্রঙ্কো ডাইলেটরস ড্রাগগুলো নিয়ে, এবং তার মধ্যে অ্যান্টিকোলিনার্জিক এটার একটু শর্ট ইংলিশ মেকানিজম একটু বোঝানোর চেষ্টা করলাম, প্লাস হচ্ছে এটা সাইড ইফেক্ট, জেনকিন্স যেগুলো আছে থিওফারিন অ্যামোনোফিলিন এগুলোর একটু মেকানিজম এবং সাইড ইফেক্ট, আর হচ্ছে বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্টের নাম, রুটস এবং সাইড ইফেক্ট, এগুলো আলাপ করলাম। আর প্যাথোফিজিওলজিটা একটু বোঝানোর চেষ্টা করলাম। এতটুকুই আজকে আপাতত থাকুক। তোমাদের আমি একটু সময় নিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে এর মধ্যে আমি ওয়েট করি, যদি আমাকে কমেন্টে করতে পারো, চেষ্টা করবো এখন দিতে, অথবা যদি কোশ্চেন পরবর্তী নেক্সট ক্লাসের জন্য রাখো তাহলে তখন দিলেও আমি চেষ্টা করবো যে সেই অ্যান্সার গুলো দেওয়ার যতটুকু পারি। আশা করি তোমরা সবাই নিয়ম কারণ মেনে চলছো, বাইরে ঘোরাঘুরি কম করছো, যদিও তোমাদের পরীক্ষাটা তো যারা ফোর্থ ইয়ার তাদের পরীক্ষাটা পিছিয়ে গেল, কবে হবে আমিও জানি না, ইউনিভার্সিটি এখনো আমাদের মানে নির্দেশনা দেয়নি কবে নাগাদ হতে পারে। তো কিছুটা অনেক বড় একটা মানে গ্যাপ হয়ে গেল, পরীক্ষাটা এই সেপ্টেম্বরে চলে যায় কিনা সেটা নিয়ে একটু ভয় হচ্ছে। সেক্ষেত্রে সেশন পরবর্তী সেশন গুলো কি হবে সেটা নিয়েও আসলে বুঝি। তারপরও পড়াশোনা যেটা হচ্ছে, পড়াশোনা যদি ভুলে যাও মানে না করবো তাহলে আলটিমেটলি ভুলে যাবা, ভুলে গেলে আবার নতুন করে পড়াটাও একটা সমস্যা। তুমি একটু একটু করে ভুলেও পড়ো। আর এখানে আরো অনেকে ক্লাস নেয়, অনেকেই ক্লাস নেয়, অনেক ভালো ভালো ম্যাডাম আছে এখানে ফার্মাকোলজি ক্লাস নিচ্ছে, তাদের ক্লাসগুলো দেখো। অবশ্যই আমি একটা সব দিতে পারবো না বা সবকিছু কভার করতে পারি না, আমি হয়তো মিস করতে পারি, বা অনেক সময় দেখা যায় একটু কন্ট্রাডিক্ট হতে পারে, টেক্সট বই টু টেক্সট বই ভ্যারি করে, সেখানে তো মানুষ পারসন আমার সাথে কন্ট্রাডিক্ট করতে পারে। তোমরা ওনাদের ক্লাস করো, ওনাদের ক্লাসগুলো করলে অবশ্যই পুরো ক্লাস করলে তো ক্ষতি তো হবে না, অবশ্যই তোমার কিছুটা মাথার মধ্যে স্ট্রাইক করবে। ইভেন যদি বই পড়তে ভালো না লাগে এগুলো শুনো, তাহলে তো অ্যাটলিস্ট তোমার পড়ার মধ্যে কিছুটা সময় মানে নলেজে থাকলাম। আদারওয়াইজ তো 2-3 মাসের গ্যাপ হয়ে গেলে সবাই সবকিছু ভুলে যায়, আমরাও ভুলে যাই, এটাই স্বাভাবিক। সুতরাং আমি রিকোয়েস্ট করবো যে এখানে অন্যান্য যারা ফার্মাকোলজি তারা ক্লাস নিচ্ছে তাদেরটাও যদি সময় হয় একটু করে দেখে নিও বা করো, সো দ্যাট তোমাদের একটা চর্চার মধ্যে থাকা, তাহলে পরীক্ষার সময় হঠাৎ করে আবার নতুন করে করতে হবে। তাহলে আজকে আমি ক্লাসটা শেষ করে দিই আপাতত, 10টা 2 বেজে গেছে তো সময় শেষ। আশা করি যদি কারো কোশ্চেন থাকে আমি বললাম যে নেক্সট ক্লাসে তোমরা ওগুলোর জন্য রেডি রেখো, আমি কমেন্ট করো, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। থ্যাংক ইউ।